মানুষ সমালোচনা করবে, পাশের লোকে মানুষ কথা বলবে। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, আমরা সকলে ইতিমধ্যে তাকে চিনে ফেলেছি, এটিএন বাংলার চেয়ারম্যান স্যার। মানুষ কি করছে দেখছেন, টোল করে লিখেছে, বিশ্বে যত সঙ্গীত আছে চির ভয়ঙ্কর, অর্ধেক তার গাইয়াছেন ইভা, অর্ধেক তার বর। আমরা শেখার জন্য তাকে নিয়ে কী ধরনের টোল করেছে এরকম একটি ভিডিও চিত্র দেখব। এবং এখানে এই ভিডিও চিত্রটা দেখে আমরা এই শিক্ষাটা গ্রহণ করব, যে সকল মানুষ তাকে নিয়ে সমালোচনা করেছে বা যিনি এই টলটি বানাইছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সে তার কোনো অফিসের ক্যাডারের চাকরি নেওয়ারও তার যোগ্যতা নাই, অথচ সে কিন্তু এই বিখ্যাত একজন ব্যক্তিকে নিয়ে এরকম একটি টুল বানিয়ে বসে আছে। এটাই আমাদের দুর্ভাগ্য, কারণ এই ভদ্রলোক বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। আমরা তার জীবনের কি জানি, সে কতটা যুদ্ধ করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আসুন তার জীবনী একটি ভিডিও দেখব, যেটা আমি বিশ্বাস করি আপনার জীবনটাই পাল্টিয়ে দেবে তার জীবনীটা দেখলে। সম্ভবত এমন কেউ নেই যে ডক্টর মাহফুজুর রহমানের গান শুনে না হেসে কেউ থেকেছেন। কেউ দিয়েছেন উৎসাহ, আবার কেউ করেছেন ব্যঙ্গ। ইউটিউব ঘাটলে হাজার হাজার রোস্টিং ভিডিও পাওয়া যাবে তার গান নিয়ে। এমনকি অনেকে তার চুলের কাট নিয়েও কৌতুক করতে ছাড়েনি। কিন্তু বাস্তবে আমরা কি কেউ জানি ডক্টর মাহফুজুর রহমান কতটুকু কষ্ট করে জীবনে বড় হয়েছেন? তার জীবনের এই চরম সত্যগুলো শুনলে আজ থেকে তার প্রতি আপনাদেরও শ্রদ্ধা বাড়বে আমার বিশ্বাস। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ডক্টর মাহফুজুর রহমানের জীবনের সেরা 10টি লজ্জার ঘটনা সংক্রান্ত একটি লেখা প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম খোকন শেয়ার করেন তার টাইমলাইনে। তার সেই ঘটনাগুলো তুলে ধরা হলো। আমি নিশ্চিত ডক্টর মাহফুজুর রহমানের জীবনের এই ঘটনাগুলো আপনাকে অবাক করবে অবশ্যই। ঘটনা 1। ক্লাস 5-এ পড়ি। পাশের বাড়ি আমার বয়সী এক ছেলের সাথে ওর বিদেশি লেগো সেট নিয়ে খেলা করি। একদিন ওর সেটের একটা পার্টস খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমিও খুঁজছিলাম। আমি ওর বাসা থেকে বের হওয়ার সময় ওর মা আমার শার্ট প্যান্টের পকেট চেক করলো। নিজেকে খুব ছোট মনে হয়েছিল সেদিন। ঘটনা 2। আমার এক কাজিন এক দুর্দান্ত IBM পিসি কিনলো, মানে ওর বাবা কিনে দিয়েছিল। উনি তখন ইন্টারে পড়তেন। সবাইকে দাওয়াত করে এনে কম্পিউটার দেখাচ্ছেন। আমি ওই পিসির মাউসটা একটু নাড়ানোর অপরাধে কষে এক থাপ্পড় খেলাম। এত কষ্ট পেয়েছিলাম সেদিন ভাষায় বলে বোঝাতে পারবো না। ঘটনা 3। কুরবানির ঈদের পরের দিন আমি বাড়িওয়ালার বাসায় দেখা করতে চাই। ওনারা কথাবার্তা বললেন। আমি টেবিলে বসে আছি। কাজের মেয়েটি পোলাও মাংস কাবাব নিয়ে এলো। আমি হাত ধোয়ার জন্য বাথরুমে গেলাম। এসে দেখি টেবিলে কিছুই নেই। সেদিন তাদের আত্মীয়কে খাবার দেওয়ার পরিবর্তে ভুল করে আমাকে দিয়েছিল। পরে শুধুমাত্র সেমাই খেয়ে চলে এলাম। পাড়ার সবাই একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। এক বড় ভাইয়ার বাবা গাড়ি কিনেছে সেই সেলিব্রেশনে। আসার সময় দামি মাইক্রোবাসে সবার জায়গা হলো, কিন্তু আমার হলো না। এক বড় ভাই বলল, তুমি একটা রিক্সা করে চলে আসো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। একটা মেয়ে ফিক করে হেসে ফেলল। এরকম সব জিনিসে আমাকেই কম্প্রোমাইজ করতে হতো। ঘটনা 5। আমার ক্যালকুলেটর নষ্ট। বন্ধুকে বললাম এক্সাম চলছে কলেজে, 2-3 দিনের জন্য ক্যালকুলেটরটা ধার দিয়ে। ওর ক্যালকুলেটরটা খুব এক্সপেন্সিভ, ও তো দিলই না। হেসে হেসে বলল, এটা হারায় ফেললে তোর আব্বাও এটা কিনে দিতে পারবে না। নিজেকে সেদিন এত দরিদ্র মনে হয়েছিল কি বলবো। ঘটনা 6। স্কুল লাইফে একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, তাকে বলার সাহস হয়নি কোনোদিন। একদিন সাহস করে ওর বার্থডেতে একটা গোলাপ দিয়ে ওকে বললাম হ্যাপি বার্থডে। ও গোলাপটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে বলল, যেমন ফকিন্নি মার্কার চেহারা তেমনি ফকিন্নি ছাত্র। এত সাহস কেন তোমার? পাশে ওর অনেক বান্ধবীও ছিল। সবাই হো হো করে হেসে ফেললো। মাথাটা নিচু করে সেদিন সেখান থেকে চলে এসেছিলাম। ঘটনা 7। ক্রিকেট ম্যাচ হবে পাশের পাড়ার সাথে, চ্যালেঞ্জ ম্যাচ। আমি খুবই এক্সাইটেড। আগের দিন ব্যাট মুছে রেডি করলাম। সকালে মা আমাকে আদর করে দোয়া পরে দিলেন। মাঠে গিয়ে দেখি আমাদের টিমের 14 জন। আমি ওপেনিং এ বল করব, হালকা প্র্যাকটিসও করেছি। ক্যাপ্টেন বড় ভাই 11 জন সিলেক্ট করে 2 জন এক্সট্রা রাখলেন। আমি মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম। 14তম লোকটা আমি নিজে। এত আশা নিয়ে গিয়েছিলাম সেদিন, কিন্তু আমাকেই বাদ দেয়া হয়েছিল।
ঘটনা 8। 9-এর অঙ্কে পেলাম 39, ক্লাস 10-এ রোল নাম্বার পিছিয়ে 60। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে। একবার আমার মামার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস 3-তে পড়া মামাতো বোন আমার কাছে একটা অঙ্ক নিয়ে এলো। সুন্দর করে বুঝিয়ে দিলাম। আমার মামি বলল, ওর কাছে বসে অঙ্ক শিখছো কেন? ও কি অঙ্ক বুঝে নাকি? যাও সুমনের কাছে গিয়ে বোঝো। যথারীতি সবাই আবার হেসে ফেললো। নিজেকে এত হতদরিদ্র লাগছিল। মাত্র ক্লাস 3-র অঙ্ক আমি পারবো না। ঘটনা 9। ছোটবেলায় খুব রোগা ছিলাম, দেখতেও ভালো ছিলাম না মোটে। একসাথে সব পাড়ার ছেলেরা যখন খেলতাম, কোনো সুন্দর মেয়ে আশেপাশে এলে অন্যরা আমাকে আব্দুল আব্দুল করে ডাকতো। একবার আমি শুনতে পেয়েছিলাম একটা ছেলে বলছিল ওর নাম আব্দুল, দেখতেও আব্দুলের মতো। বিধাতার কি খেলা! সত্যি আমার গুণ বা চেহারা কিছুই ছিল না। ঘটনা 10। কলেজ লাইফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা আমার করার কথা, কিন্তু উপস্থাপিকা আমার সাথে উপস্থাপনা করতে চায়নি, কারণ আমি ওর লেভেলের স্মার্ট নই। আমাকে অনুষ্ঠানের দিন রিহার্সেল সত্ত্বেও দর্শক সারিতে বসতে হলো। যদিও বেশিক্ষণ থাকা লাগেনি, কারণ অন্য ছাত্রীরা হাসাহাসির কারণে বাধ্য হয়ে বাসায় চলে এলাম। এই ঘটনাগুলো প্রতিটাই আমার সাথে ঘটা। আমি নিজের ব্যাপারে সত্যিই কনফিডেন্স ছিলাম না। খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যায় না কেন। আমি বড়লোক নই, সুদর্শন নই, স্মার্ট নই, কথা বলতে পারি না, খারাপ ছাত্র। কি দরকার আমার পৃথিবীতে থাকার? অনেক সময় শিক্ষকদের বকা খেতাম, মার খেতাম, কিন্তু বেঁচে রইলাম। মরতে ভয় হয়। আমি চেষ্টা করে গেলাম। আমার ভালো কোনো গুণ না থাকলেও একটা শক্তি ছিল, স্বপ্নকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য সাহস। একা একাই যুদ্ধ করেছি, পাশে পেয়েছি আমার মা আর বাবাকে। আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিল। মানুষের সব অপমান লাঞ্ছনা সহ্য করে সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি। I always forgive but never forget. আমার জীবনটা খুব সহজ সুন্দর ছিল না। আমাকে জীবনে অনেক ধাক্কা খেতে হয়েছে। আমি নিজে শিখেছি, জীবনে তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তুমি নিজেই। চোখের পানি কেউ মুছে দেয় না, নিজেকেই মুছতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। যখন কোনো আশা থাকে না, আশা তৈরি করে নিতে হয়। লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে যাবার পরও সেখানে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, মাথা উঁচু করে সবার মাঝে নিজেকে আলোকিত করতে। আমি কষ্ট করেছি, সবাই যখন আনন্দ করত আমি তখন পারতাম না, কিন্তু একদিন পেরেছি, এবং সেই জয়ের তৃপ্তি যে কতখানি তা আমি জানি। আজ আমাকে কোনো প্রোগ্রামে গেলে সম্মান করা হয়, আমাকে লজ্জা পেতে হয় না। মোটামুটি সফল একজন প্রকৌশলী বলা চলে। আমার যে পরিমাণ লেগো সেট আছে তা অনেকেই ঈর্ষান্বিত হবে। আমি যে কম্পিউটার ব্যবহার করি ওই ভ্যালুতে সাধারণ মানের 10টা কম্পিউটার কেনা যাবে। অনেক অনেক ইলেকট্রনিক গ্যাজেট কিনে আমি অপচয় তো হয়ই, কিন্তু তৃপ্তিও পাই। প্রত্যেকটা লজ্জা, জ্বর আর লাঞ্ছনার হিসেব আদায় করি এখন। অসুন্দর বলে অনেক অপমানিত হয়েছি, এখন হই না, বরং সবাই বেশ হ্যান্ডসামই বলে। কথা বলতে না পেরেও এখন ভালো বক্তা, আনস্মার্ট হয়েও এখন অফিসের স্মার্টনেসের রেফারেন্স। ঘুরে দাঁড়ানো খুব কষ্টের কিছু না, প্রয়োজন শুধু সাহস আর দমের। বুকে দম থাকলে হারাতে চাইলেও হারা যায় না। আর আশা সুন্দর একটা স্বপ্ন, যা পূরণ করা একমাত্র লক্ষ্য হতে হবে। ডোন্ট এক্সপেক্ট হেল্প, হেল্প ইয়োরসেলফ। আমি যখন ভেঙে পড়েছিলাম 3টা ওষুধ আমার কাজে লেগেছিল: সেলফ মোটিভেশন, সেলফ কনফিডেন্স, সেলফ কোচিং। পরিশেষে এটাই বলবো, আমার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা না করে নিজেদের নিয়ে চিন্তা করো, তবেই সাফল্য ধরা দেবে। ধন্যবাদ। মাহফুজুর রহমানকে নিয়ে হাসাহাসি করার আগে একটিবার তার অতীত এবং বর্তমানকে ঘাটিয়ে দেখুন এবং নিজের যোগ্যতা যাচাই করুন। আমরা ইতিমধ্যে যে ভিডিওটা দেখলাম সেখানে তার জীবনে 10টা ব্যর্থতা এবং 10টা ব্যর্থতাকে সে সফলতায় পরিণত করেছে। এখান থেকে আমরা শিখতে পারি, কারণ উনি একজন কিংবদন্তি একজন মানুষ, সফলতার চরম শীর্ষে উনি আছে। তাই আমি আপনাদেরকে বলবো, প্লিজ যদি হতে চান আলোচিত, আগে হতে হবে সমালোচিত। যতদিন জিন্দা ততদিন আপনার আমার হবে নিন্দা। অতএব এগুলিকে সহ্য করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.